देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. এটাকে তো মেনে নেওয়া যাবে না। এবং 23-এর যে নির্বাচন, এই নির্বাচনেই কিন্তু মানুষ একটা ধাক্কা দেওয়ার মতো অবস্থায় চলে গেছে, তাতে আপনারাও আছেন। কিন্তু এই জায়গাটা বাঁচিয়ে দিয়েছে তীব্রামথা। এখন এই তীব্রামথাকে নিয়ে তারা 3 দল মিলে সরকার চালাচ্ছে। আর তীব্রামথার হাতে ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এডিসি যেটাকে বলি, সেটা তারা চালাচ্ছে। এবং এই জায়গাটা সরকার এবং এডিসি এটা লুটের একটা মানে আড্ডাখানায় পরিণত হয়েছে। প্রতিযোগিতা চলছে কে কাকে ঠকিয়ে কত রাতারাতি অল্প সময়ের মধ্যে বড় থেকে আরও বড় হতে পারে, এরকম একটা জায়গায় তারা চলে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো মেনে নেওয়া যাবে না। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে আমি আমার পরামর্শ হিসেবে রাখতে চাইছি, বামফ্রন্ট সরকারের সময়ে এই জন্মশিল্পী অংশের মানুষ তাদের পেশাভিত্তিক যে কাজগুলো, এগুলোর মৌলিক পরিবর্তন এখনও করা যাচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু এগুলোকে ভিত্তি করে বেঁচে পড়তে থাকার প্রশ্নে যে সুযোগগুলি পাচ্ছিল সরকারের বদান্যতায়, বামফ্রন্ট সরকারের, এগুলো এরা করছে না। এগুলো একটা একটা করে তুলে আগামী দিনে কিন্তু এই সম্মেলন আলোচনার মধ্য দিয়ে আপনাদের সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এবং আমি যেটা বলবো, পুরনো জুতার সেলাই বন্ধ করুন। কেন এটা করবেন? এবং এখনও দেখা যায় লেখাপড়া যারা মানুষ, বয়স্ক লোকটা তার মুখের সামনে জুতোটা তুলে দিয়ে এটাতে কালি লাগাতে বলছে, অভদ্রতা, অশুভ। তারপরে দেখা যাচ্ছে সেখানে আপনি পালিশ করছেন, পাটা সরিয়ে দিয়ে কী হবে? আপনি না হয় আটা না পাবেন না, বলবেন যে চলে যান। এই অভদ্রতা কেন করছেন? আপনার ঘরে আপনার বাবা নাই, দাদু নাই, জ্যাঠা নেই, কাকা নাই, এটা কী করে করতে পারছেন? তার জন্য আমি যেটা বলবো, একটা জায়গায় আসা দরকার। এই পুরনো জুতা সেলাই করা, তাপ্পি দেওয়া আর মুখের সামনে জুতা তুলে দিয়ে রং লাগাও, কতদিন এই কাজ করবেন? আপনি চর্মশিল্পী বলে এটাই করবেন? নতুন জুতা তৈরির জন্য কেন আপনি চেষ্টা করবেন না? চর্মের আদান প্রদানের জন্য কেন আপনি উদ্যোগ নেবেন না? এখানে ট্যানারি তৈরি করার জন্য বামফ্রন্ট সরকারের সময় আমরা চেষ্টা করেছিলাম, এখন এগুলি বন্ধ। এই দাবিগুলো উত্থাপন করে আমরা কেন ত্রিপুরা রাজ্যে অন্তত একটা ছোটোখাটো ট্যানারি তৈরি করার জন্য আন্দোলন সংগঠিত করব না? এবং তফসিলি অংশ, বিশেষ করে চর্মশিল্পী অংশের মানুষ যাদের এখনও জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদের কেন একটু জায়গা দেওয়ার ব্যবস্থা হবে না? ঘর একটা দেওয়া হবে না? তাদের ছেলেরা মেয়েরা যাতে স্কুলে পড়তে পারে, তাদের জামা কাপড় যাতে থাকে, এবং দুপুরবেলার খাবার অনেক স্কুলের মধ্যে ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না। এই যে বিষয়গুলো, গ্রামের যে ছোট্ট হাসপাতাল, ডাক্তার কোথায়, নার্স কোথায়, স্বাস্থ্যকর্মী কোথায়, ঔষধ কোথায়, প্রায় সব কিছু বন্ধ। এই যে বিষয়গুলো, আপনি বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সমর্থন করতে পারেন, কিন্তু তফসিলিদের মধ্যে একটা অন্য অংশ থাকতেই পারে ছোটোখাটো, যারা হয়তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টকে সমর্থন করে না। তাতে কী হলো? কিন্তু তফসিলি অংশের মানুষ হিসাবে, জন্মশিল্পী হিসাবে আপনার যেমন এই সমস্যা, তাদের এই সমস্যা। আপনি যখন এই বিষয়গুলো নিয়ে রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, হাসপাতাল, কাজ, কর্ম, দৈনিক আয় উপার্জন, এই সংখ্যাটাই তো বেশি। শিক্ষক কেরানি কর্মচারী কজন? খুব বেশি হলে পরে 1.5 লক্ষ থেকে 15 লক্ষ হবে। পেনশন যারা পান তাদের নিয়ে আমি বলছি। বাদবাকি যারা, তাদের বড় অংশ দৈনিক সময়ের উপর নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে তফসিলি অংশের মানুষ বিশেষভাবে উল্লেখযোগ্য। ফলে এই জায়গাটাতে এলাকা ভিত্তিক আপনারা বিষয়গুলি বাছাই করে 2-3টা বিষয় নিয়ে যদি সেখানে ভূমিকা নিতে শুরু করেন, আপনার সংগঠনের মধ্যে যে জড়তা এখনও কিছু কিছু বিরাজ করছে, এটা ভাঙতে সাহায্য করবে। এখন একটা অংশ আছে প্রতারিত হয়েছেন, কিন্তু তারপরেও এদের পেছনে একটা অংশ ঘুরবার চেষ্টা করে দেখি, একটু খাতির টাতির করে কিছু না কিছু পাওয়া যায় কিনা। 10 জন ঘুরলে 1-2 হয়তো পান, 1-2 পেলে পরে বাকি 8 জন মনে করেন তারা যখন পেলে বোধ আমরাও পাবো। আসলে সবারকে তো তারা দেবে না। এই যে পরিস্থিতিতে যখন লড়াইটা আপনি শুরু করবেন, দেখবেন এটার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই লড়াই যারা রাজনীতিগতভাবে আপনার সমর্থক না, আপনার বিরোধিতা করে, এমনকি বিজেপির সমর্থক,
সাধারণ মানুষ তফসিলিদের মধ্যে, চর্মশিল্পীদের মধ্যে তারা যখন দেখবে এরা তো ঠিক বলছে, ঠিকই তো, এগুলো তো আমাদের সমস্যা, এই সরকারটা তো কিছু করছে না, আমাদের সরকার বলছি, আমরাই তাদেরকে ভোট দিয়ে সরকারে আনলাম, এই সরকারে আসার ক্ষেত্রে আমরা দিবারাত্র পরিশ্রম করেছি, কোথায় আমরা বিজেপির লোক হওয়ার পরেও কই আমাদের জন্য তো করছে না, কাজে এরা তো ঠিক করছে। দেখবেন আস্তে আস্তে আপনার যে সমর্থনের বৃত্তটা, পরিধিটা, এটা কিন্তু বড় হবে। এই জায়গাটায় আপনাকে যেতে হবে। এটা হচ্ছে পেশাগত এবং এলাকার সমস্যা। এর পাশাপাশি তফসিলি সমন্বয়ের নেতৃত্বে আন্দোলন, তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মহিলা, এদের যে আন্দোলন, ছাত্র, যুবক এবং তার সাথে শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদের যে আন্দোলন, এটা কিন্তু আপনার স্বার্থের পরিপন্থী না। সেই আন্দোলনটাকে নৈতিকভাবে সমর্থন করতে হবে, সময় সময় সরাসরি অংশগ্রহণ করতে হবে। তা যদি আপনি করেন তাহলে তারাও কিন্তু আপনার যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারাও আপনাকে সমর্থন করবে। প্রথমত নৈতিক, এটা বিবৃতি, তারপরে যখন কথা বলবেন শুধু বিবৃতি দিলে তো চলবে না। আসুন না একসাথে আমাদের সঙ্গে আমাদের দাবিতে আমাদের একটা মিছিল, আমাদের একটা অবস্থান, হ্যাঁ, আমাদের একটা ডেপুটেশন, তাতে আপনারাও যদি অংশগ্রহণ করেন আমাদের শক্তিটা বড় মনে হবে। দেখা যাবে আস্তে আস্তে তারা কিন্তু অংশগ্রহণ করতে শুরু করছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মধ্য দিয়ে ঐক্যবদ্ধ যে আন্দোলন, সেই আন্দোলনটার প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি মনে করেন আমরা চর্মশিল্পী সবাই এক হতে পারলে বড় সমস্যার সমাধান করে ফেলতে পারবো, এটা কিন্তু ঠিক হবে না। এই ত্রিপুরাতে দারিদ্রতা দূর করবার জন্য খুব একটা ঢাকঢোল পিটিয়ে ইন্দিরা গান্ধী যেমন গরিবি হটানোর স্লোগান দিয়েছিলেন, আসলে গরিবি হটানোর ক্ষেত্রে মৌলিক যে কাজগুলি করা দরকার তিনি স্লোগান দিল, সেই কাজগুলো করার ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ নেননি। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় এরকম কোনো হই হুল্লোড়ি করে স্লোগান ইত্যাদি দেননি, কিন্তু তার যে মৌলিক কর্মসূচি তার অন্যতম ছিল যে আমাদের রাজ্যে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষকে দারিদ্র্যমুক্ত করতে হবে। দুবেলা খেয়ে পড়ে বাঁচবেন, মোটা ভাত, লজ্জা নিবারণের কাপড়, মোটা কাপড় তার থাকবে, মাথা গুঁজবার জায়গা থাকবে, রোজগারের সুযোগ থাকবে, ভিক্ষাবৃত্তি তার করতে হবে না, তার ছেলেরা মেয়েরা পড়াশোনা করবে। তাদের ছেলেরা মেয়েরা কেন ডাক্তার হতে পারবে না, কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না, কেন অধ্যাপক হতে পারবে না, কেন বিডিও, ডিএম, এসডিএম বা সচিব পর্যায়ের যে প্রশাসনিক যে অবস্থানগুলো, এরকম জায়গায় কেন তফসিলি অংশের লোকরা যেতে পারবেন না? এই যে ভাবনা, এই ভাবনা নিয়ে বিশেষ করে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার তপশিলি, ওবিসি, সংখ্যালঘু এবং উপজাতি, এই চারটা অংশ সামগ্রিক জনসংখ্যার মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। বামফ্রন্ট সরকার সচেতনভাবে সিদ্ধান্ত নিল যে এই অংশের মানুষ তাদের জীবনের মূল সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে না পারি, যতই আমরা ভাবি না কেন, আমাদের চিন্তা চেতনায় বাজেট ইত্যাদি তৈরি করি না কেন, সাধারণভাবে ত্রিপুরাকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। ফলে এটা ভাবনায় রেখে এই চারটা অংশের জন্য সুনির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে পর্যায়ক্রমে সরকার 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য কর্মসূচি হাতে নিতে শুরু করলেন। তার মধ্যে তফসিলিদের জন্য এরকম কর্মসূচি হয়েছে 3,360 জন। একটা সময়ে এইগুলোর প্রতি সরকার সবচেয়ে বেশি নজর দেওয়ার চেষ্টা করতেন। এইভাবে এটা বলে তো অনেকক্ষণ সময় আমি নিতে পারবো না, আমি সংক্ষেপে এই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করলাম। এবং এর পাশাপাশি যাতে এই অংশের ছেলেরা মেয়েরা যারা এই লেখাপড়া শিখতে পারছেন তাদের যোগ্যতার নিরিখে চাকুরির ক্ষেত্রে যে সংরক্ষণ, তফসিলিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাত যা, উপজাতিদের মধ্যে তাদের জনসংখ্যার অনুপাত যা, রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর সেই অনুপাতে যে কোনো চাকুরিতে একেবারে উপরতলা থেকে আরম্ভ করে নিম্ন স্তর পর্যন্ত এই যে সংরক্ষণ সেটা সেখানে রক্ষা করা হতো। তাতে এই যে চর্মশিল্পী অংশের যে ছেলেরা মেয়েরা তাদের মধ্যে যারা লেখাপড়া শিখছিলেন
দেখবেন আপনাদের রিপোর্টের মধ্যে খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত পরিসরে হলো সেটার উল্লেখ করার চেষ্টা করেছে। এটা বাস্তব সত্য, এটাই ইতিহাস। বামফ্রন্ট সরকার এসে এই সুযোগটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেছেন এবং এই অংশের ছেলেমেয়েদের মধ্যে একটা বিরাট সংখ্যা না হলো পর্যায়ক্রমে যেটা লক্ষ্য করা গেছে, প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই চর্মশিল্পী অংশের পরিবারের ছেলেরা মেয়েরাও কিন্তু স্থান করে নিতে সক্ষম হয়েছে। সরকার থেকে যদি এই অবস্থানটা না নিত তাহলে এরকম একটা জায়গায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এর অর্থ এই না বামফ্রন্ট সরকার এই দাবি সরকারে থাকার সময় যেমন করেনি, আজকেও আমরা বলবো না যে এই সমস্ত পদক্ষেপগুলি নেওয়ার মধ্য দিয়ে তপশিলি অংশের মানুষ এবং তার মধ্যে চর্মশিল্প অংশের মানুষ তাদের সব সমস্যার সমাধান আমরা করে দিতে পেরেছিলাম। এটা মোটেই ঘটনা না, কিন্তু কাজ আরও অনেক বাকি ছিল অন্যান্য অংশের সাথে তফসিলি অংশ। বিজেপি সরকার আসার পর প্রলোভনের ফাঁদে ফেলে একটা অংশের মানুষকে বিভ্রান্ত করে এরা সরকারটা দখল করল। মানুষ ভেবেছিলেন কেন্দ্র তারা রাজ্যও তারা ডাবল ইঞ্জিনের সরকার, ভালোই তো হবে। বামফ্রন্ট সরকার এদের সঙ্গে লড়াই করে করে এদের অনিচ্ছুক হাত থেকে যে বিষয়গুলি আদায় করে আমাদের সমস্যাগুলো সুরাহা করার চেষ্টা করছে। এখন তারা বলছে আমরা যদি কেন্দ্রে থাকি, রাজ্যও যদি আমরা থাকি, তাহলে দুই সরকার হাত মিলিয়ে যা বামফ্রন্ট সরকার করতে পারেনি, তারা এটা বলেনি তাদেরকে আমরা করতে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করিনি, কারণ এই সাহায্য করলে পরে তাদেরই জনগণের মধ্যে স্বীকৃতি বাড়বে, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, ভিত্তি শক্তিশালী হবে। এটা কেন আমরা তাদের সাহায্য করব? এটা প্রকাশ না করেও তারা ঘুরিয়ে বলবার চেষ্টা করলেন যে তারা করতে পারেনি। আমাদের ভোট দিন, দেখবেন আমরা সব সমস্যার সমাধান করব সাধারণ মানুষের মধ্যে, তফসিলিদের মধ্যেও, উপজাতিদের মধ্যে, অন্যান্য অংশের মধ্যে, বিশেষ করে মধ্যবিত্তদের মধ্যে এটা দারুণভাবে প্রভাব বিস্তার করে। তাতে গিয়ে তারা যে বিজেপি এর আগের নির্বাচনে 5 ভাগের কম ভোট, তারা 51 ভাগের মতো ভোট পেয়ে সরকার তৈরি করলো। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখতে শুরু করেন কী হলো, প্রতিশ্রুতি তো কার্যকরী করছে না। এটা তো কথাই বলেছে, আর তো কিছু কার্যকরী করেনি, তাহলে কী হলো? এটা করতে করতে তারা যখন বুঝলেন যে না, এগুলি তো তুলতে হবে, আমাদের বলতে হবে তোমরা এই প্রতিশ্রুতি দিয়েছ, এটা শুনে জেনে আমরা তোমাদের ভোট দিয়েছি, এখন তোমরা সরকারে বছর বছর চলে যাচ্ছে, তোমরা তো এগুলি কার্যকরী করছো না। এরকম জায়গায় যখন একটু একটু নড়াচড়া করবার চেষ্টা করলেন অন্যান্য গণতান্ত্রিক শক্তি এবং তফসিলি অংশের মানুষ, তখন আক্রমণটা ভীষণভাবে তারা কেন্দ্রীভূত করলো, যেটাকে আমরা বলছি এটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, অফিসে আক্রমণ, সংগঠন তার কাজকর্মে বাধা, লড়াই সংগ্রামে বাধা, প্রতিবাদ আন্দোলনে বাধা, এলাকা ছাড়া করা, রাজ্য ছাড়া করা, খুন খারাপি করা, এই কাণ্ড কারখানাগুলি করার মধ্য দিয়ে যেটা বললাম যে আমাদের রাজ্যের মধ্যে একটা ফ্যাসিস্ট সুলভ পরিবেশ পরিমণ্ডল তৈরি করলো। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, আয় উপার্জন নাই, গ্রামে নাই, শহরে নাই, রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, যেগুলো বামফ্রন্ট সরকারের সময় দারুণভাবে আমরা কাজে লাগাতাম। সরকার যে 30টা 32টা 15,000 পর্যন্ত কিন্তু এই চর্মশিল্পী সমিতির সভ্য তারা সংগ্রহ করতে পেরেছিলেন, যদিও 87 থেকে 88 হাজার হচ্ছে তাদের জনসংখ্যা। সেই সময়ে নতুন অবস্থায় এই 14-15,000 মেম্বার করা কিন্তু সহজ ছিল না, কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতির কারণে মেম্বার করতে গেলে আক্রান্ত হচ্ছে, মেম্বারশিপের পয়সা দিলে আক্রান্ত হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে বহু চেষ্টার পর এই বছরে গিয়ে আপনারা 3300-3400 মেম্বার করেছেন। এখানে দাঁড়িয়ে থাকবেন, আত্মসন্তুষ্টিতে ভুগবেন না আমরা আবার 3300 করেছি, এর আগের বছর 2000 করেছি, এর আগের বছর 1500 করেছি, এই তুলনা করলে চলবে না। 80,000-90,000-এর মধ্যে আমরা কেন 40,000 করার চেষ্টা করব না? আমরা দেখি না আমাদের সবচেয়ে বেশি যখন করতে পেরেছিলাম 14,000-15,000, সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করব না কেন? ফলে ব্যাপক অংশে চর্মশিল্পীর মানুষ যারা আছেন, এই যে 5টা ভাগকে একসাথে করে তাদের মধ্যে আপনাদের ছড়িয়ে পড়তে হবে এবং ঘরে ঘরে যেতে হবে, কথা বলতে হবে, বোঝাতে হবে, তাদের মধ্যে সাহস সৃষ্টি করতে হবে, তাদেরকে জয় করে আনতে হবে, সভ্য করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সভ্য করে তার নিজ নিজ এলাকাতে একটা প্রাথমিক কমিটি আপনাকে তৈরি করতে হবে। সভ্য করলেন, পয়সা দিয়ে দিল, আর দেখা নাই, আবার 3 বছর পরে, এটা তো হবে না।
লড়াইটা কি করে হবে? তাহলে এলাকা ভিত্তিক যে প্রাথমিক কমিটিটা, এটাকে সক্রিয় করতে হবে। আমি দেখলাম যে আপনাদের এখানে প্রাথমিক কমিটির সংখ্যা একেবারে কম না, সম্ভবত এখানে যা দেখা যাচ্ছে 131টা। তার মধ্যে কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে 86টা কমিটি মোটামুটি সক্রিয়। 86টা কমিটির মধ্যে কেন আমাদের সক্রিয়তা সীমাবদ্ধ থাকবে? আমরা 131টা একসাথে নাও পারতে পারি। কাজে এই সম্মেলনে আলোচনা করে অর্ধেক অন্তত আগামী 1 বছরের মধ্যে প্রাথমিক কমিটি সক্রিয় করতে হবে। সক্রিয় করার অর্থটা কি? মাসে একবার মিটিং, রাতের দিকে বসবেন, সারাদিন কাজ টাজ কর্ম করে বাড়িতে ফিরবেন, এবং এই মিটিং কি ঘন্টার পর ঘন্টা না, এটা সম্মেলন না, 1 থেকে 1.5 ঘন্টা। এলাকার সমস্যা কি, কেমন চলছে, আয় উপার্জন কি, খাওয়া পড়া হচ্ছে কিনা, ঘরটর জল টল পড়ছে ঠিকঠাক হচ্ছে কিনা, ছেলে পড়াশোনা করতে পারছে কিনা, বইপত্র কিনে দিতে পেরেছেন কিনা, অসুস্থ যে তার ওষুধপত্র দিতে পারছেন কিনা, এই যে বিষয়গুলোই তো আলোচনা করবেন। তাহলে মানুষ দেখবে যে না, একটু খোঁজখবর নিচ্ছে তো, আমাদের এলাকার সমস্যাগুলি জানবার চেষ্টা করছে। এই প্রাথমিক কমিটিকে যদি আপনি মাসে অন্তত একবার বসে 1 থেকে 1.5 ঘন্টা নেতৃত্বের উপস্থিতিতে এই আলোচনাটা যদি আপনারা অভ্যাসের মধ্যে না আনতে পারেন, তাহলে তো এই কমিটি করার কোনো অর্থ থাকবে না। ফলে এই জায়গাটাতে জোর দিতে হবে আগামী 1 বছরের মধ্যে মূল যে 131টা আপনাদের ইউনিট, সেই জায়গা অন্তত অর্ধেক ইউনিটকে সক্রিয় করতে হবে। পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়বে, শতভাগ ইউনিটকে সক্রিয় করার জন্য আমাদের কিন্তু নিরন্তর প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে। এবং সমিতি, শিল্পী সমিতি, আমাদের তফসিলি অংশের মানুষের মধ্যে নানা অংশ আছে, এবং সারা দেশের মধ্যে এই সংখ্যাটা একেবারে কম না, এটা ভালো সংখ্যা। আমাদের দেশের লোক সংখ্যা 140 থেকে 41 কোটি এখন। তার মধ্যে সারা ভারতবর্ষকে যদি বিবেচনার মধ্যে নেওয়া যায়, তফসিলি অংশের মানুষের সংখ্যা উল্লেখ করার মতো। আমাদের রাজ্য যে 44-45 লক্ষ মানুষ আছে, তার মধ্যে তফসিলি অংশের মানুষ প্রায় 17 থেকে 18 ভাগ হবে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে অংশ, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই চর্মশিল্পী। যদিও সংখ্যা যে এর একটা খুব বিরাট, এটা মনে করার কারণ নেই, কিন্তু একেবারে ফেলনা না। আমাদের রাজ্যে দেখবেন, আপনাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করার চেষ্টা করেছে, প্রায় পপুলেশন এই যে অংশটা চর্মশিল্পী 87 থেকে 88 হাজারের মতো। আমার ধারণা এই সময়ের মধ্যে এটা প্রায় লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে। এবং পরিবারের হিসাব যেটা দেওয়া হয়েছে রিপোর্টে পাবেন, 18,000 থেকে 20,000-এর মতো হবে। তাহলে আমাদের রাজ্যের যে আয়তন, মূল যে জনসংখ্যা এবং তাতে যে পরিবারের সংখ্যা, তার সঙ্গে যদি তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা দেখার চেষ্টা করি, এই সংখ্যাটা কিন্তু একেবারে ফেলনা সংখ্যা না। কিন্তু ঘটনা হচ্ছে, তফসিলিদের মধ্যে সবচেয়ে পেছনে পড়া যে অংশটা, একটা যেমন একটা দিকে হচ্ছে হরিজন অংশের মানুষ, আরেকটা হচ্ছে আমাদের চর্মশিল্পী অংশের মানুষ। আগের যে সরকার, কি কেন্দ্র কি রাজ্য, কংগ্রেস পরিচালিত, সারা দেশে যেমন এই অংশের মানুষের জীবনের যে মৌলিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জায়গা জমি, বাড়ি ঘর, মাথা গুঁজবার স্থান, তাদের ছেলেদের মেয়েদের লেখাপড়া, স্বাস্থ্য, সুরক্ষা, এই সবটা মিলিয়ে যেটা ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। কিন্তু এই অংশের মানুষের এই চাহিদাগুলো পূরণ করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে যারাই কেন্দ্র থেকে সরকার চালাচ্ছিলেন, তারা কিন্তু নজর দিতেন না। বামপন্থীদের সমর্থনে দিল্লিতে যখন অন্তর্বর্তীকালীন সময়ে একটা দুটো সরকার মাঝে মধ্যে হয়েছে, বামপন্থীদের চাপের মুখে এই সরকারগুলো সরকারে টিকে থাকবার জন্য অথবা সরকারটাকে টিকে রাখবার জন্য বাধ্য হয়ে এই অংশের মানুষের জন্য কিছু কিছু কর্মসূচি তারা ঘোষণা করতেন, এবং তার মধ্যে যতটা ঘোষণা করতেন তার ছিটে ফুটা তারা কার্যকরী করার চেষ্টা করতেন। তাও বামপন্থীদের সংসদের ভেতরে চাপ, বাইরে আন্দোলন, এই ছিল পরিস্থিতি। ব্যতিক্রম কেরালা, কমিউনিস্টদের নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার। পশ্চিমবাংলার
কমিউনিস্টদের নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার এবং ত্রিপুরায় কমিউনিস্টদের নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার। সর্বভারতীয় স্বাধীনতার পর থেকে এই যে অভিজ্ঞতা, তফসিলি অংশের মানুষের জীবন যন্ত্রণা থেকে তাদেরকে অব্যাহত দেওয়ার প্রশ্নে সম্পূর্ণ সেই অভিজ্ঞতার বিপরীত মুখে দাঁড়িয়ে এই তিনটি রাজ্যের বাম, গণতান্ত্রিক এবং বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, যেটা গোটা দেশের সামনে দিক নির্দেশ স্থাপন করতে সাহায্য করেছে। তফসিলি অংশের মানুষ তাদের অস্তিত্ব রক্ষার অধিকার আছে, তাদের গণতান্ত্রিক অধিকার তার স্বীকৃতি দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, মানুষের মতো মানুষ হিসাবে শিরদাঁড়া উঁচু করে তারা যাতে সমাজে চলতে পারেন এরকম একটা ব্যবস্থা করতে হবে। এটা এই তিনটা রাজ্যের সরকার তারাই রাজ্যে রাজ্যে তাদের গৃহীত নানা কর্মসূচির মধ্য দিয়ে যখন রূপায়ণ করতে আরম্ভ করলো, সারা দেশের বিশেষ করে তফসিলি অংশের মানুষের মধ্যে একটা নতুন বার্তা যেতে শুরু করলো। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.